সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে হাদি হত্যার বিচার, দেশব্যাপী বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর এ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে দোয়া ও মোনাজাত করা হবে। এবারে জানাবো তারেক রহমান সম্ভাব্য প্রধানমন্ত্রী, বিবিসি রয়টার্সের প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন। আসন্ন জাতীয় নির্বাচনের আগে তার এই প্রত্যাবর্তনকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে বিদেশি গণমাধ্যমগুলো। প্রভাবশালী সংবাদ মাধ্যম বিবিসি এবং রয়টার্স তাকে বাংলাদেশের অন্যতম সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে। জানাবো যেভাবে ভোট দিতে পারবেন কারাবন্দীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে দেশের জেলখানাগুলো বা আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোট দেওয়ার বিষয়ে নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। বুধবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এই নির্দেশনা কারা পরিদর্শকের কাছে পাঠানো হয়েছে। এদিকে রাজবাড়ীতে গণপিটুনিতে নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়। রাজবাড়ীতে গণপিটুনিতে একজন নিহতের ঘটনায় বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং। তাদের দাবি, ঘটনাটি মোটেই সাম্প্রদায়িক হামলা নয়, এটি চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে উদ্ভূত সহিংস পরিস্থিতি থেকে সৃষ্ট ঘটনা। এবারে জানাবো জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান, ৪ স্তরের নিরাপত্তা। শুক্রবার বাদ-জুমা সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে জাতীয় স্মৃতিসৌধ এবং তার আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। নেওয়া হয়েছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবং সর্বশেষ জানাবো তারেক রহমানকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দেন তিনি। প্রিয় দর্শক, আপনাদের জন্য হাসনাত আব্দুল্লাহর পোস্টটি উপস্থাপন করছি, সঙ্গে থাকুন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত সংবাদ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। হাদি হত্যার বিচার, দেশব্যাপী বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর এ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে দোয়া ও মোনাজাত করা হবে। বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চ এবং ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কর্মসূচি ঘোষণা করা হয়। পোস্টে উল্লেখ করা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ইনসাফের বাংলাদেশ গড়ার উপকার শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে তার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে দোয়া ও মোনাজাত এবং বিক্ষোভ মিছিল করা হবে। গত ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পর গণসংযোগ শেষে ফেরার পথে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠিয়েছিল অন্তর্বর্তী সরকার, তবে তাকে আর বাঁচানো যায়নি। গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তারেক রহমান সম্ভাব্য প্রধানমন্ত্রী, বিবিসি রয়টার্সের প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন। আসন্ন জাতীয় নির্বাচনের আগে তার এই প্রত্যাবর্তনকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যমগুলো। প্রভাবশালী গণমাধ্যম বিবিসি এবং রয়টার্স তাকে বাংলাদেশের অন্যতম সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে এগিয়ে থাকা নেতা তারেক রহমান প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন। গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের আগে তার এই প্রত্যাবর্তনকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ৬০ বছর বয়সী তারেক রহমান প্রভাবশালী জিয়া পরিবারের অন্যতম সদস্য। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতা। ২০০৮ সাল থেকে তিনি যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছিলেন। নতুন বছরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় ফিরবে বলে আশা করা হচ্ছে। বিএনপি নির্বাচনে যদি সবচেয়ে বড় দল হিসেবে জয়ী হয়, তাহলে তারেক রহমানই দেশের নতুন প্রধানমন্ত্রী হতে পারেন। এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনের সমর্থকরা নতুন করে চাঙ্গা হবে বলে আশা করছে দল, কারণ তাদের অন্যতম সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে তারেক রহমানকেই। প্রতিবেদনে আরও বলা হয়, তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকার বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থল পর্যন্ত সড়কের দুপাশে লাখো নেতাকর্মী জড়ো হন।
তারা দলীয় পতাকা হাতে স্লোগান দেন এবং ব্যানার, ফেস্টুন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কড়া নিরাপত্তার মধ্যে বিএনপির শীর্ষ নেতারা ঢাকার বিমানবন্দরে তারেক রহমানকে অভ্যর্থনা জানান। যেভাবে ভোট দিতে পারবেন কারাবন্দীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং গণভোটে দেশের জেলখানাগুলো বা আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোট দেওয়ার জন্য নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। বুধবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এই নির্দেশিকা কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী ইন কান্ট্রি পোস্টাল ভোটিং পদ্ধতির মাধ্যমে জেলখানা বা আইনি হেফাজতে থাকা ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এতে বলা হয়, আগ্রহী ভোটারদের নিবন্ধন শেষে জেলখানা বা আইনি হেফাজত কর্তৃপক্ষ মুদ্রিত তালিকা, সিল এবং স্বাক্ষরসহ নির্বাচন কমিশনে পাঠাবেন। একই সঙ্গে মনোনীত প্রতিনিধিরা নির্ধারিত পোর্টালে ভোটারদের প্রয়োজনীয় তথ্য আপলোড করবেন। নিবন্ধিত ভোটাররা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পোস্টাল ব্যালটের খাম পাবেন। নির্বাচন কমিশন হতে প্রাপ্ত এই খামে থাকবে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য দুটি আলাদা ব্যালট পেপার, ভোট প্রদানের নির্দেশাবলী এবং একটি ঘোষণাপত্র এবং রিটার্নিং অফিসারের ঠিকানা সংবলিত একটি খাম ফেরত পাবেন। এতে জানানো হয়, জেলখানা বা আইনি হেফাজত কর্তৃপক্ষ ভোটারদের ভোটদানের জন্য ভোটকক্ষ বা গোপন কক্ষ প্রস্তুত করে ভোটের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবেন। পোস্টাল ব্যালট পেপারের কোনো প্রার্থীর নাম থাকবে না, শুধু বরাদ্দকৃত প্রতীক এবং প্রতীকের পাশে ফাঁকা ঘর থাকবে। এ কারণে কর্তৃপক্ষ ভোটারদের কাছে নিজ নিজ সংসদীয় আসনের প্রার্থীদের নাম এবং প্রার্থীর প্রতীক সংবলিত চূড়ান্ত প্রার্থী তালিকা সরবরাহ করবে। রাজবাড়ীতে গণপিটুনিতে নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়। রাজবাড়ীতে গণপিটুনিতে একজন নিহতের ঘটনায় বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তাদের দাবি, ঘটনাটি মোটেই সাম্প্রদায়িক হামলা নয়, এটি চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে উদ্বুদ্ধ সহিংস পরিস্থিতি থেকে সৃষ্ট ঘটনা। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বিবৃতি দিয়ে জানিয়েছেন, রাজবাড়ীর পাংশা থানার এলাকায় বুধবার রাতে সংঘটিত একটি দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়টিকে সরকারের নজরে এসেছে। তিনি জানান, পুলিশের তথ্য এবং প্রাথমিক তদন্ত থেকে প্রতীয়মান হয় যে ঘটনাটি মোটেও সাম্প্রদায়িক হামলা নয়, এটি চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে উদ্বুদ্ধ সহিংস পরিস্থিতি থেকে সৃষ্ট ঘটনা। নিহত ব্যক্তির শীর্ষ সন্ত্রাসী অমৃত মণ্ডল ওরফে সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে এলাকায় উপস্থিত হন এবং বিক্ষুব্ধ স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে প্রাণ হারান। তিনি ইতিপূর্বে 2023 সালে রুজুকৃত হত্যা এবং চাঁদাবাজি মামলাসহ একাধিক গুরুতর মামলার আসামি ছিলেন। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ ঘটনাস্থল থেকে সম্রাটের সহযোগী সেলিমকে একটি বিদেশি পিস্তল এবং একটি পাইপ গান সহ আটক করে। এ ঘটনায় ইতিমধ্যেই 3টি মামলা দায়ের হয়েছে। তারেক রহমানকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ পোস্ট দেন তিনি। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, প্রায় 1.5 যুগ নির্বাসনে ভেঙে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ব্যক্তিগত কিংবা সাংগঠনিক অর্জনের সীমাবদ্ধ করতে নয়, বরং বাংলাদেশের ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবেই মূল্যায়ন করতে চাই। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রমাণ করে একজন বাংলাদেশী নাগরিক এবং রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার অধিকারকে রাষ্ট্রীয় দমনপীড়নের মাধ্যমেও ঠেকিয়ে রাখা যায় না। স্বৈরাচার যত শক্তিশালী হোক, জনগণের রাজনৈতিক ইচ্ছাশক্তিকে চিরতরে দমিয়ে রাখতে পারে না। রাজনৈতিক ভিন্নমতের কারণে তারেক রহমান এবং তার পরিবার যেভাবে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছেন, দীর্ঘ নির্বাসনে বাধ্য হয়েছেন, তা গত 1.5 দশকের কর্তৃত্ববাদী শাসনের এক উন্মুক্ত দলিল। তবে মনে রাখা জরুরি, এই প্রত্যাবর্তন সম্ভব হয়েছে হাজারো শহীদের রক্ত, অসংখ্য আহতের ত্যাগ এবং গণভ্যুত্থানে সৃষ্ট নতুন রাজনৈতিক বাস্তবতার কারণে। এবং এই বাস্তবতা ক্ষমতার নয়, বরং জনগণের স্বতঃস্ফূর্ত লড়াইয়ের প্রাপ্ত বাস্তবতা। গণভ্যুত্থান পরবর্তী সময় আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে ভিন্নমত কোনো অপরাধ নয়, বরং অধিকার। যেখানে রাজনৈতিক অবস্থানের কারণে কাউকে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হতে হবে না, বরং রাষ্ট্রই তার সুরক্ষা নিশ্চিত করবে। নতুন বাংলাদেশে গণতন্ত্র শুধু নির্বাচনের বেড়াজালে আবদ্ধ থাকবে না, বরং গণতন্ত্র হয়ে উঠবে মত প্রকাশের স্বাধীনতা, সংগঠিত হওয়ার অধিকার এবং রাজনৈতিক প্রতিযোগিতার ন্যায্য পরিবেশ নিশ্চিত করবার সংজ্ঞা। বিগত 1.5 দশকের অবরুদ্ধ রাজনৈতিক পরিসর ভেঙে আজ আমরা যে নতুন মুক্ত বাংলাদেশের পথে হাঁটছি, সেখানে আইনের শাসন এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লড়াই। এ লড়াই যেন কোনো ব্যক্তি বা দলের মাঝে সীমাবদ্ধ না থাকে এবং জনগণের সার্বভৌমত্ব যেন পুনঃপ্রতিষ্ঠা পায়, সেটা নিশ্চিত করাও প্রত্যেকটি রাজনীতিবিদদের দায়িত্ব। জনাব তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরও শক্তিশালী করবে বলে আমরা আশা করি। তবে নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা এবং সুস্থ ও রাজনৈতিক প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
স্বদেশ প্রত্যাবর্তনকারী জনাব তারেক রহমানকে স্বাগত জানাই। বেগম জিয়া যেন দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সম্পূর্ণ লড়াই পূর্ণ করবার নির্দেশনা দিতে পারেন সেই দোয়া করি। একই সাথে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে তারেক রহমানের এই অংশগ্রহণ জনগণের প্রত্যাশা এবং ইতিহাসের দায় পূরণে ভূমিকা রাখবে এই কামনা করি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক।